মিশু, আমার পেশাবের রাস্তা খুব যন্ত্রণা করছে। আজকে আমি কিছু করতে পারবো না। আজ নতুন বাহানা। দেখো সঞ্চিতা, রোজ রোজ তোমার এমন বাহানায় আমি বিরক্ত। 2 ঘন্টা জার্নি, গরমের মধ্যে ঘাম ঝরিয়ে এসে বসলাম না, তার আগেই তোমার বাহানা শুরু। চুপচাপ বই খোলো। এই মাসের 20 তারিখ থেকেই পরীক্ষা, সেটা খেয়াল আছে? নাকি গুলে খেয়ে বসে আছো? মিশু, আমি বাহানা দিচ্ছি না, সত্যি বলছি। আমার পেটের নিচে খুব খুব ব্যথা করছে। বলেই কান্নায় ভেঙে পড়ল আমার সদ্য 3য় শ্রেণীতে পড়া ছাত্রীটা। এই মাসের শেষে 8 বছরে পা রাখবে, কিন্তু সে তার বয়স এবং শ্রেণী থেকেও বেশ পাকা, সাথে ফাঁকিবাজ। পড়াতে আসলে রোজ রোজ তার বাহানা, মিশু আজ এটা হয়েছে, মিশু আজ ওইটা হয়েছে। 1.5 ঘন্টার মধ্যে 45 মিনিট তার এসব কাহিনী শুনতে হয় আমাকে। তার উপর এই মেয়ে কখনো আমাকে মিস বা আপা বা ম্যাম বলে ডাকে না। তার আগের সব মিসকে সে মিশু বলে ডাকতো, তাই আমাকেও মিশু বলেই ডাকে। ডাক নিয়ে এত মাথা ব্যথা আমার নেই, যত মাথা ব্যথা এই ফাঁকিবাজ মেয়েকে নিয়ে। একে সে নানান বাহানায় পড়ায় ফাঁকি দিতে চাই। অপরদিকে তার মা বেতন দেওয়ার সময় আমাকে বোনাস হিসেবে এত এত কথা শুনিয়ে যায়। আমি পুষ্প, এবার অনার্স 3য় বর্ষের ছাত্রী। একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে গণিত নিয়ে পড়াশোনা করছি। আমি যখন প্রথম বর্ষে, তখন বাবা মারা যান। বাবার স্বপ্ন ছিল আমাকে পিএইচডি করাবেন। বংশের একমাত্র তার মেয়েই হবে পিএইচডি হলি, যার কথা বাবা গর্ব করে বলে বেড়াবেন। কিন্তু তিনি তার বলে যেতে পারলেন না। বাবা থাকাকালীন সব ঠিক ছিল, কিন্তু তিনি মারা যাবার পর বুঝতে পারি দুনিয়া কি, পরিবার কি। বাবার মৃত্যুর 2 মাসের মাথায় আমার বড় 3 ভাই, মা ও ভাবিরা মিলে আমাকে বিয়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। আজ একে তো কাল ওকে, এমন করে বেশ কয়েকটি ছেলে ও ছেলের পরিবারের সামনে আমাকে বসানো হয়। আমি হাজারো বাধা দিলে তারা আমাকে বোঝার মতো মনে করে যত দ্রুত সম্ভব বিদায় করতে চান। কিন্তু যখনই আমি ছেলেপক্ষকে জানাতাম আমার বাবার স্বপ্ন পূরণের কথা, বিয়ের পরও আমার পড়াশোনা চালিয়ে যাবার কথা, তখন তারা বলতো, বাপু এত পড়াশোনা দিয়ে কী আর করবে, সে তো রান্নাঘরে বাসন আর চুলই সামলাবে, শুধু শুধু টাকার নষ্ট। বাপ যখন নেই, আর ওই পড়ার স্বাদও বাদ দিয়ে দাও। তখন থেকে আমি সিদ্ধান্ত নিলাম, যত কষ্ট হোক আগে বাবার স্বপ্ন পূরণ করব, তারপর বিয়ে। কপালে থাকলে হবে, নয়তো না। এর জন্য পরিবারের প্রতিটা মানুষের সাথে আমার কম বিরোধ লাগেনি, কিন্তু আমি আমার সিদ্ধান্তে অনড়ভাবে টিকে থাকায় শত চিল্লিয়েও আর কাজ হয়নি। কিন্তু তারা সাফ জানিয়ে দেয় আমার কোনো খরচ তারা বহন করবে না। তখন থেকে আমার আর এক লড়াই শুরু করলাম ছাত্রছাত্রী পড়ানোর কাজ। এক এক করে 3 জন জুটে গেল। একটু কষ্ট হলেও সবটা ম্যানেজ করে চলা হয়ে যায়। 3 জন শিক্ষার্থীদের মধ্যে একজন হলো সানজিদা, বেশ দুষ্টু এবং চঞ্চল প্রকৃতির মেয়ে। এই পর্যন্ত বহু টিচার সে বদল করিয়েছে, কিন্তু আমাকে কোনো মতে হাত করতে পারে না, বিদায় রোজ রোজ পড়া থেকে বাঁচার জন্য নানান বাহানা তৈরি করে। আজও সে এক বাহানা বাঁধিয়ে বলেছে আমার ধারণা হয় প্রথমে, কিন্তু যখন দেখলাম মেয়ে কাঁদছে, তখন বুঝলাম আজ সে সত্যি বলছে। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর তাকে আদর করে বললাম, সঞ্জু, কি হয়েছে তোমার? এমন করে কাঁদছো কেন? মিশুকে বলো। আমার কথায় মেয়ে আরও কেঁদে উঠল। এসেই আমাকে জড়িয়ে ধরে বলল, মিশু, আমার খুব ব্যথা করছে। মেয়েটার কান্নায় আমি অবাক না হয়ে পারছি না। তার উপর এভাবে জড়িয়ে ধরে কান্না করার মানে কি তাও বুঝলাম না। কিন্তু এরপর যা চোখে পড়ল এবং সানজিদাকে জিজ্ঞেস করলাম, তাতে আমার মাথা ঘোরাবার উপক্রম। সানজিদা আমাকে জড়িয়ে ধরলে আমিও তাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে যাচ্ছিলাম। হুট করে আমার চোখ পড়ল সে যেখানে বসেছিল সে চেয়ারটাই। চোখ পড়তেই দেখলাম চেয়ারে রক্তের দাগ, এত রক্ত। তারপর তাকে ছাড়িয়ে আমি ঘুরিয়ে তার পরা গোল জামাটা খেয়াল করলাম। পুরো জামা রক্তে ভরে উঠেছে, গা আমার কাটা দিয়ে উঠল। সানজিদা সবেমাত্র 7 বছরের মেয়ে, তখন তো তার তো এখন মেয়েলি সমস্যা হবার কথা নয়।
তবে কী জন্য হচ্ছে এমন? তার কান্নার প্রতিটা শব্দ এবার আমার হৃদয়ে গিয়ে লাগছে। শক্ত করে মেয়েটাকে বুকে চেপে ধরলাম। তারপর আপু আপু বলে ওর আম্মিকে ডাকা শুরু করলাম। সানজিদার আম্মু এসে প্রথমে খেয়াল না করলেও পরে মেয়ের গায়ের জামা রক্তে ভিজা দেখে আঁতকে উঠলেন। একমাত্র মেয়ে হয় সবারই বেশ আদরের সানজিদা। এমন কোনো সুখ নেই যা তার মা বাবা এনে দিতে পারে না। আর মেয়ের এমন অবস্থা দেখে তিনিও নিজেকে সামলাতে পারলেন না। সাঞ্জু মারে, এ কী হলো তোর সোনা, বলেই মেয়েকে নিয়ে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলেন। আর সানজিদা বলেই যাচ্ছে, আমার পেশাবের রাস্তায় খুব ব্যথা হচ্ছে মা, খুব ব্যথা হচ্ছে মিশু, আমি বাহানা দিচ্ছি না। বলতে বলতেই সে জ্ঞান হারায়। বাসায় আমি আর আপু ছাড়া আর কেউই ছিল না। আমি আপুকে শান্ত হতে বলে সানজিদাকে নিয়ে দ্রুত হসপিটালে দৌড়াতে শুরু করলাম। যে হারে রক্ত যাচ্ছে, যে কোনো সময় কিছু একটা হয়ে যাবার সম্ভাবনা। আপু আমার পিছু পিছু ছুটলেন। নিচে এসেই ড্রাইভারকে বলে দুজন দ্রুত হসপিটাল চলে এলাম। হসপিটাল আসার পর জরুরি বিভাগে ওকে ভর্তি করিয়ে সব ফর্ম ফিল আপ করে অপেক্ষা করলাম। কিন্তু ডক্টর এসে যেসব বললেন তাতে আমারও আপুর শরীরের রক্ত হিম হয়ে গেল। ডক্টর লাইলা বললেন 3 ব্যাগ ও পজিটিভ রক্ত লাগবে। আস্তে আস্তে যেমন রক্তক্ষরণ হয়েছে, এর আগেও রক্তক্ষরণ হয়েছে। আর কেসটা শিশু নির্যাতনের, তাই দ্রুতই পুলিশে খবর দেওয়ারও কথা বললেন। ওনার কথা শোনার পর আমরা দুজনই কিছু বুঝলাম না। পরে ডক্টর আমাদের বললেন মেয়েটির রেপ করা হয়েছে। একবার নয়, বেশ কয়েকবার। যৌনাঙ্গ ও তার আশেপাশের অঙ্গ ক্ষতবিক্ষত। মেয়েটির সাথে হয়তো এটা আরও 3 ঘন্টা আগে হয়েছে। শারীরিক কাঠামো শক্ত হওয়ায় এবং সহ্য করার ক্ষমতা থাকায় মেয়েটি এতক্ষণ সার্ভাইভ করতে পেরেছে, নয়তো অনেক আগেই কিছু না কিছু হয়ে যেত। ডক্টরের কথা শুনে আপু সাথে সাথে সানজিদারে বলেই কান্না করতে করতে জ্ঞান হারালেন। আমি যেন বিশ্বাস করতে পারছি না, নিজের অজান্তেই চোখ দিয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। এমন ফুটফুটে মেয়ের সাথে এমন একটি অমানবিক কাজ কী করে মানা যায়? নিজেও যেন সংজ্ঞা হারিয়ে ফেলেছি নিজের। শক্ত করলাম নিজেকে। এই মুহূর্তে স্থির থেকে সব না সামলালে সব আরও ভয়ানক হবে। তাই নার্স ডেকে আপুকে কেবিনে নেওয়ার ব্যবস্থা করলাম। অতিরিক্ত চাপে আপুর প্রেশার লো হয়ে যায়, যার জন্য তিনি জ্ঞান হারান। তাকে স্যালাইন এবং এ পরিস্থিতিতে শান্ত থাকার জন্য ডক্টর অনুমতিতে স্যালাইনের সাথে ঘুমের ওষুধ দেওয়া হয়, নয়তো স্ট্রোক করার সম্ভাবনা আছে। আমি দ্রুত চলে গেলাম রক্ত জমা দিতে। সেখানে গিয়ে সবার প্রথমে আমার রক্ত পরীক্ষা করা হলো, সাথে রক্তের সম্পূর্ণ মিল পেতে ক্রস ম্যাচিং করা হলো। এরপর আমার 1 ব্যাগ রক্ত নেওয়া হলে ডক্টর জানিয়ে দেয় আমার পয়েন্ট অনুযায়ী আর রক্ত নেওয়া সম্ভব নয়। আমি ডক্টরকে বললাম আপনি 1 ব্যাগ নিয়ে নিন, আমি এরই মধ্যে বাকি 2 ব্যাগের ব্যবস্থা করছি। ডক্টর আমাকে তাড়াতাড়ি করতে বলে চলে গেলেন রক্তদানের অর্ডার ও সিগনেচার দিতে। আমি এরই মধ্যে আমার বিশ্ববিদ্যালয়ের বাঁধন ব্লাড ব্যাংকে কল করলাম। তারা বললেন একটু পরেই আমাকে কল করে জানাবেন। তারপর আমার 2-3 জন সহপাঠীকে কল করলে তারা বলে তাদের কারোরই ও পজিটিভ না। পড়লাম বিপদে। এদিকে টাকাও শেষের দিকে, কিনে রক্ত দিব তারও উপায় নেই। হুট করে মনে পড়ল ক্যাম্পাসের বড় ভাইয়ের কথা। একবার বিপদে পড়ায় তিনি সাহায্য করেছিলেন। নাম্বার দিয়ে বলেছিলেন সমস্যায় পড়লে কল দিতে। সেভ করা নাম্বার থেকে সিনিয়র ভাই নামটাই কল লাগালাম। 2 বার রিং হতেই ধরল। আমি উপায় না পেয়ে সমস্তটা তাকে খুলে বললে তিনি হসপিটালের নাম জেনে এখনই আসছি বলে কল কাটলেন। আমি বসে আছি হসপিটালের বারান্দায়। এই কয়েক ঘন্টায় যা হলো তাতে আমার মনের সাথে শরীরটাও বেশ ক্লান্ত হয়ে উঠেছে। ঠিক তখনই মস্তিষ্কে একটি শব্দ বেজে উঠল, রেপ। আর শান্ত থাকতে পারলাম না। শরীরের প্রতিটি লোমকূপ রাগে ঘৃণায় রিরি করছে। ওই পিশাচকে কেটে টুকরো টুকরো করে আগুন লাগিয়ে দেওয়ার তাণ্ডব চলছে মস্তিষ্কে। কি করে পারলো মাত্র 7 বছরের মেয়ের সাথে এমন একটি নরপিশাচের মতো কাজ করতে? আর কে বা করলো এমন কাজ? ছাড় দিব না আমি।
সে যেই হোক না কেন, এর সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা যে করেই হোক আমি দিব। জান যাই তো যাবে, এর শেষ আমি দেখেই ছাড়বো ইনশাল্লাহ। হুট করে কেউ আমার নাম ধরে ডাকায় আমার ভাবনায় বিঘ্ন ঘটল। চেয়ে দেখি সিনিয়র বড় ভাই, সাথে আরও বেশ কয়েকজন। তিনি কোনো প্রকার কথা না বলেই আমাকে নিয়ে তিনি সহ আরও 4 জন 4 ব্যাগ রক্ত দিলেন। 2 ব্যাগ বেশি নেওয়া হলো, জরুরি প্রয়োজনে হলে তখন দেওয়া যাবে। ভাই সহ সবাই রক্ত দেওয়ার পর বের হলে আমাকে দেখে সমপরিমাণটা তিনি বিস্তারিতভাবে জানতে চান। আমি একে একে সব প্রথম থেকে আবার তাকে বলি। আমার মতো তারও একই অবস্থা। মুখ দিয়ে বারবার বললেন, জানোয়ারের দল সব, এদের কেটে পুরুষত্বই বিলীন করে দেওয়া উচিত শালা। তারপর আমার দিকে তাকিয়ে বলে ওঠেন, তুমি চিন্তা করো না, এর ব্যবস্থা আমি করব। একটাকেও জেলের পচা নর্দমায় ফেলব। কিন্তু আমার পরিকল্পনা ভিন্ন, আর আমার পরিকল্পনা অনুসারে একা আমি এসব করব না। ভাইয়ের মতো কাউকে যেমন লাগবে তেমনি লাগবে সানজিদার পরিবারের সাহায্য। তাই আমি ভাইকে আপাতত কোনো ব্যবস্থা না নেওয়ার অনুরোধ করলাম। তিনি কারণ জানতে চাইলে আমি তাকে একা পরিকল্পনা বলার ইঙ্গিত করায় তার সাথে আসা বাকি সিনিয়ররা একটু দূরে সরে গেলেন। তারপর আমি এক এক করে সব কিছু তাকে বললাম। তিনি আমার পরিকল্পনা শুনে বেশ অবাক হলেন মনে হলো। তারপর বললেন, তুই মেয়ে না, অগ্নি অস্ত্র, সব তো জ্বালিয়ে দিবি একাই তুই। ঠিক আছে, তবে তাই হোক। তোর পরিকল্পনা অনুসারে সব হবে। তোর যখন প্রয়োজন তখনই ডাকবি ভাইকে। যা যা করা সম্ভব আমি ব্যবস্থা নেব। ভালো লাগলো ক্যাম্পাসে এমন একজন অভিভাবক পেয়ে। সিনিয়র ভাই সত্যি একজন মহান ব্যক্তি। যত শুনেছি আজ তার প্রমাণও পাচ্ছি আমি। ভাইয়ের হুট করে কল আসলো, তাকে যেতে হবে। তিনি আমার কাছে যাওয়ার অনুমতি নিলেন এবং বললেন, কাজ সেরেই আমার সাথে যোগাযোগ করবেন। তারপর আমার হাতে 5,000 টাকা ধরিয়ে দিয়ে বললেন, এগুলো রাখো, তোর এখন সবচেয়ে বেশি প্রয়োজন। যতটুকু বুঝলাম সব তুই সামলেছিস, এটাও লাগবে হয়। আর হ্যাঁ, তুই বললাম বলে রাগ করিস না, তুই আমার বোনের বয়সী। আজ সে বেঁচে থাকলে তোর মতোই হতো। বলেই আর দাঁড়ালেন না। চোখে কালো রোদ সহ চশমা পরে হন হন করে বেরিয়ে গেলেন। আমি বাবা যাওয়ার পর ভাইদের থেকে আর কখনো এমনভাবে স্নেহ বা আদর কোনোটাই পাইনি। ভুলেই গিয়েছিলাম ভাইদের স্নেহ কেমন হয়। কিন্তু সিনিয়র আজিম ভাইয়ের এমন আচরণে আবার আমাকে সেই স্নেহ মনে করিয়ে দিল। চোখে চিকচিক করে উঠল জলকণায়। চোখ দুটো মুছে আবার নিজেকে শক্ত করলাম। পা বাড়ালাম সানজিদার মায়ের কেবিনে। কেননা আমার পরিকল্পনা অনুসারে আগে তৈরি করতে হবে তাদের পরিবারকে। নয়তো সমাজে এমন নরপিচাসরা খোলাখুলিভাবে আমাদের ঘরে ঢুকে নিজেদের কামনা মিটিয়ে যাবে, আর আমরা বসে বসে এই নির্যাতনের শিকার হতে থাকব। ওদের এমন শাস্তি হবে নরক যন্ত্রণার মতো ভয়াবহ। পুরুষ হয়ে জন্মানোকে অভিশাপে পরিণত করব আমি পুষ্প ইনশাল্লাহ। আম্মা আম্মা দেখেন, আপনার সোহাগের মেয়ে আইয়া ঘরে ঢুকে কেমনে বেহায়া মেয়ে। ভালো করে জিজ্ঞাসা করেন কোন রাঙের লগে ঢলাঢলি করে ঘরে ঢুকছে। ছি ছি, কোনো ভদ্র পরিবারের মেয়ে এমন রাত 10টায় ঘরে ঢুকে? পাড়া প্রতিবেশীরা এমনি এমনিই তো কানাঘোষা করে না। আজ আসুক হের ভাই, এর একটা বিহিত কইরেই আমি নাজমা দম নেব। বলেই নাক ছিটকাতে ছিটকাতে আমার বড় ভাবি চলে গেলেন তার ঘরটাই। সারাদিন হসপিটালে কাটানোর পর যখন ডক্টর লাইলার অ্যাসিস্ট্যান্ট বলল বিপদ কিছুটা কমেছে, তখন সানজিদার বাবা মা জোর করে আমাকে বাসায় পাঠিয়ে দেন। ডক্টর বলেছে সানজিদা সারভাইভ করার চেষ্টা করছে। সারাদিনের ক্লান্তি নিয়ে এমন একটা কথায় মনটা হালকা শান্ত হলেও ঘরের দরজায় পা রাখার সাথে সাথেই ভাবির এসব কথা শুনে মেজাজ আরও খারাপ হয়ে গেল। কিন্তু এই মুহূর্তে কিছু বলার মতো ইচ্ছে বা শক্তি কোনোটাই হলো না। তাই তো সোজা নিজের ঘরটায় চলে গেলাম। গিয়ে দেখি মা আমার খাটটায় বসে বসে কোরআন তেলাওয়াত করছেন।
মায়ের এমন মধুর সুরে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। কাঁধের ব্যাগটা কোনো মতো নড়বড়ের চেয়ারটায় রেখে সারাদিনের ঘামে ভেজা বোরকা আর মেকআপটা খুলেই মায়ের কোলে মাথা রেখেই সাথে সাথে চোখটা বন্ধ করে নিলাম। মা আরও কিছুক্ষণ কোরআনে আয়াত তেলাওয়াত করলেন। সূরা পড়ে কোরআনটা বন্ধ করেন। তারপর বরাবরের মতো মোনাজাত ধরেন। প্রথমে মা সবসময়ের মতো একদম বিনা শব্দে মোনাজাত করেন। আস্তে আস্তে তার যেমন কান্নার বেগ বৃদ্ধি পায়, তেমনি তার গলার আওয়াজও। আমি চুপ করে শুয়ে আছি মায়ের কোলে, আর তার চোখের পানি টুপ টুপ করে আমার কপালে পড়ে যাচ্ছে। আমি চোখ বন্ধ করেই রইলাম। এরপর শুনতে পেলাম মায়ের ফোঁপানোর শব্দ। তার করা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা, হে খোদা, তুমি মহান, তোমার মহত্বের কথা আমি বলে শেষ করতে পারবো না। হে খোদা, তুমি সর্বোচ্চ শক্তিশালী, তোমার শক্তির ক্ষমতার বাইরে একটা পাতাও নড়ে না। তুমি রিজিকদাতা, পালনকর্তা, ভাগ্য বিধাতা। খোদা, তুমি আমার এই মেয়ের উপর তোমার রহমত বরকত দান করো খোদা। আমার পরে এই দুনিয়ায় দেখার মতো মেয়েটার আর কেউ থাকবে না খোদা। তুমি আমার এই বাবাহারা মেয়েকে তোমার রহমতের ছায়ায় রাখো খোদা। সকল বিপদ আপদ থেকে ওকে তুমি রক্ষা করো খোদা। হে খোদা, আমার মেয়ের আকাশজয়ী স্বপ্ন তুমি পূর্ণ করে দাও খোদা। আমার মেয়েকে তুমি তোমার বরকত দান করো। তারপর মা আরও অনেক কিছু বললেন। আমি চুপচাপ শুনে যাচ্ছি মায়ের আর্তনাদ ভরা প্রার্থনা। মা এমন একজন ফেরেশতা যাকে সৃষ্টিকর্তা আমাদের জন্য সব রূপে তৈরি করেছেন। অসুস্থ হলে তিনি রাত জেগে সেবা করেন। ডক্টরের মতো করে জামা ছিঁড়ে গেলে একজন দর্জির ভূমিকা পালন করেন। কষ্টে বুকে জড়িয়ে ধরেন। মা যার পায়ের নিচে সন্তানদের জান্নাত, সৃষ্টিকর্তার এক অশেষ রহমতেই মা। আমার চোখের কোণে পানিরা খেলা করা শুরু করে দিয়েছে। আজ বাবা থাকলে মাকে হয়তো আমার জন্য এত লাঞ্ছনার শিকার হয়ে পড়ে থাকতে হতো না ভাইদের কাছে। মনে মনে বলে উঠলাম, হে রহিম রহমান, তুমি আমাকে এতটুকু যোগ্য করে তোলো যেন আমার মাকে তার শেষ দিন পর্যন্ত সুখের সময় উপহার দিতে পারি। আমিন। মা তার প্রার্থনা শেষ করে চোখ মুছেন। তারপর ঝুঁকে আমার কপালে চুমু খান। আমার সব ক্লান্তি যেন এক নিমেষেই দূর হয়ে যায়। মাথা তুলে বসি মায়ের সামনে। তারপর মিষ্টি একটা হাসি দিয়ে তার কপালে চুমু খেয়ে আবার তার কোলে শুয়ে পড়ি। মাও হেসে দেন। পরক্ষণে আবার তেজ নিয়ে বলে ওঠেন, আজ এত দেরি কেন হলো তোর? তোর জন্য রোজ কথা শুনতে শুনতে আমার কান পৌঁছে যাচ্ছে। শুনি কোন রাজকাজ করে এসেছিস মহারানী। মায়ের এমন তেজ আমার উপর কোনো কালেই খাটে না। তাও মা আমাকে ছোট্ট থেকে এভাবেই বকে আসছেন, আর আমি শুনেও না শোনার ভান ধরে থাকি। কিন্তু পরক্ষণে কী মনে হতে চট করে উঠে বসলাম। তারপর মাকে আজ যা যা ঘটল সব খুলে বললাম। মায়ের গা শিউরে উঠল বারংবার। তিনি কথায় কথায় অভিশাপ দিতে থাকলেন নরপিশাচগুলোকে। তারপর আমাকে বুকে জড়িয়ে ধরে বলে উঠলেন, মারে, তুই আর রাত বিরাইতে বাইরে থাকিস না। তোর কিছু হইলে আমি বাঁচমু কেমনে? বলেই চোখের পানি মুছলেন। ঠিক তখন আমার চোখের সামনে সানজিদার মায়ের মুখটা ভেসে উঠল। সানজিদারে বলেই তিনি জ্ঞান হারিয়েছিলেন। এক মা বুঝেন অন্য মায়ের দুঃখ। মায়েরও সানজিদার জন্য বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। মায়ের চোখ মুছে দিয়ে কিছু বলতে যাব, ঠিক তখন দেখলাম আমার মুঠোফোনটা বেজে উঠল। সানজিদার বাবা নামটা ফোনের স্ক্রিনে নেচে যাচ্ছে। কলিজাটা মোচড় দিয়ে উঠল। সাথে সাথে কলটা ধরলাম, আর শুনতে পেলাম তার চিৎকার করা আর্তনাদ ভরা কান্নার শব্দ। আমার মন মস্তিষ্ক কেমন কেঁপে উঠছে। খোদা, মেয়েটার কিছু হয়ে যায়নি তো? আমি আর থাকতে পারলাম না। ভাইয়াকে আমি আসছি বলেই কলটা কেটে দিলাম। আবার বোরকা নেকাব গায়ে জড়ালাম। মাকে হসপিটালে যাওয়ার কথা বলেই বের হয়ে যেতে লাগলাম। তারপর আবার পিছন ফিরে মাকে বললাম, আম্মা, খোদার দরবারে আমার জন্য ক্ষমা প্রার্থনা করা শুরু করেন। ওই নরপিশাচদের এই দুই হাতে খোদার নরকে পাঠাবো। আমি পুষ্প, ইনশাল্লাহ। যদি প্রাণ যায় তাহলে মনে করবেন আপনার পুষ্প আপনার জন্য খোদার দরবারে ফুল হয়ে অপেক্ষা করবে। বলেই আর দাঁড়ালাম না,
লম্বা পা ফেলে বেরিয়ে আসলাম ঘর থেকে। ফোন লাগালাম আজিম ভাইকে। তখন পেছন থেকে মায়ের ডাকের সাথে আরও একটা কথা শুনতে পেলাম, করার থাকলে আর এই বাড়িতে তোর চেহারা যাতে না দেখি। আমি নাজমা। আমি আর তার কথার তোয়াক্কা না করেই কল কেটে দ্রুত চললাম হসপিটালে এসে ভাইয়া আর আপুর সামনে দাঁড়ালে আপু দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরেই কান্নার ফলে তার গলা দিয়ে আর শব্দ বের হচ্ছে না। ভাইয়া এক প্রকার হাত পা ছড়িয়ে ছিটিয়ে চোখের পানি ফেলছেন আর বিলাপ করে যাচ্ছেন, মারে তোর এই বাপ তোরে বাঁচাইতে পারল না রে, ক্ষমা করে দে আমারে। আমার কোনো পাপের শাস্তি তুই পাইলি রে মা। ও মা, তুই ফিরাই রে মা। আমি পারলাম না তোরে এই কালা সমাজের হাত থেকে বাঁচাতে, পারলাম না মা। সাঞ্জুরে, এখন কে আমারে আব্বা এইটা এনে দাও ওইটা এনে দাও কে বলবে? কেন এই সমাজে তুই মাইয়া হয়ে জন্মালি রে মা? ও সাঞ্জিদা, আমার মা, কই গেলি তুই? আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারলাম না, পড়ে গেলাম ফ্লোরে। বুকটা ফেটে কান্নারা বেরিয়ে আসছে। পারলাম না আমি মেয়েটাকে বাঁচাতে, পারলাম না ওকে ওর অন্যায়কারীদের শাস্তি নিজ চোখে দেখে দিয়ে দেখাতে পারিনি আমি। হে খোদা, এই দুনিয়াতে কি এখনও অন্যায়কারীরা শাস্তি পাবে না? সানজিদার মতো মেয়েরা কি সবসময় জীবন দিয়ে যাবে, শিকার হতে থাকবে নরপিশাচদের হাতে? খোদা, তুমি কি দেখো না? তুমি কি এর বিচার করবে না? খোদা, আমি যে পারছি না আর সহ্য করতে। আমরা মেয়ে হয়ে কি জন্ম নেওয়াই আমাদের পাপ কাল হয়ে দাঁড়ালো? সানজিদা, তুই কেন পারলি না মৃত্যুর সাথে লড়াই করতে? কেন পারলি না রে? বলেই কেঁদে যাচ্ছি আমি। আমাকে ধরে প্রায় পাগলের মতো বিলাপ করছে যাচ্ছেন সানজিদার মা। একমাত্র মেয়েকে হারিয়ে তিনি এবং সানজিদার বাবা সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েছেন। তারপর আমার সামনে এসে দাঁড়ালেন ডক্টর লায়লা। তিনি আমার সামনে বসে চোখ মুছে আমার হাতে একটি রিপোর্ট ধরিয়ে দিলেন। আমাকে শক্ত হয়ে রিপোর্টটা পড়তে বললেন। তিনি আমার কাঁধে হাত রেখে বললেন, মেয়ে, তুমি এই রিপোর্ট দেখে যে সিদ্ধান্ত নেবে আমি তাতে তোমাকে সম্পূর্ণ সহায়তা করব, কিন্তু একটাই অনুরোধ হলো, ছেড়ে দিয়ে বসে থেকো না। আমি চাই এর জন্য তুমি প্রতিবাদ করো। ওইসব লোকদের নরবলি দাও যারা এই নিষ্পাপ শিশুটির জান নিল। সকল নরপিশাচদেরও বুঝিয়ে দাও আমরা মেয়েরা অক্ষম নই, ভোগের বস্তু নয়। বলেই তিনি আমার হাতে রিপোর্টটা ধরিয়ে দিয়ে চলে গেলেন, চোখের পানি ঝরাতে ঝরাতে। আমি রিপোর্টটা পড়ার আগে নিজেকে শক্ত করার চেষ্টা করলাম, কিন্তু এমন কিছু হবে তা আমার চিন্তা শক্তির বাইরে ছিল। রিপোর্টটা সানজিদার ডেথ সার্টিফিকেট, যেখানে গোটা গোটা অক্ষরে লেখা আছে কিভাবে এবং কেমন করে সানজিদার উপর পিশাচগুলো নরকীয় তাণ্ডব চালিয়েছে। রিপোর্টটা কাঁপা কাঁপা হাতে যখন পড়া শুরু করলাম, সানজিদার বডিতে 2 ধরনের ড্রাগস পাওয়া গেছে। একটা দিয়ে তার সম্পূর্ণ শরীর অবশ করা হয়েছে প্রায় 2 ঘন্টার মতো, আর একটা দিয়ে তার শরীরের রক্তক্ষরণ বন্ধ হওয়ার ব্যবস্থা করা হয়েছে। সানজিদার রেপ হওয়ার আগে ঘুমন্ত অবস্থায় ছিল ফলে তাকে ঘুমন্ত অবস্থায় ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করা হয়েছে এবং তার শরীরে অবশ করার ড্রাগ পুশ করা হয়েছে যেন কোনো মতো জ্ঞান না ফিরে প্রায় 2 ঘন্টা। এরপর 3 জন ভিন্ন ভিন্ন ব্যক্তি সানজিদার উপর পাশবিক নির্যাতন চালায়। তাদের লালসার শিকার হয় এই বাচ্চা মেয়ে। যৌনাঙ্গ এবং তার আশেপাশের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়, সাথে শরীরের ভেতরের প্রচণ্ড চাপ পড়ায় রক্তক্ষরণ শুরু হয়। কিন্তু ওই অবস্থায় তার উপর নির্যাতন চালাতে বন্ধ করে না পিশাচগুলো। শরীরের বিভিন্ন অংশে নখের দাঁতের দ্বারা ক্ষতের চিহ্ন পাওয়া যায়। রক্তক্ষরণ বন্ধ করতে ব্যবহার করা হয় আরেকটি ড্রাগ। তারপর হয়তো রক্ত বন্ধ হলে তাকে আগের মতো রেখে আসা হয়। ডক্টরদের রিপোর্ট অনুযায়ী তখন পেশেন্ট সম্পূর্ণ অচেতন অবস্থায় ছিল এবং মাত্রাতিরিক্ত পাওয়ারফুল পেইন কিলার এবং রক্ত বন্ধ হওয়ার ড্রাগ পুশ করায় কিছুক্ষণ পেন এবং রক্তক্ষরণ বন্ধ ছিল। কিন্তু যখন শরীর আর ভার নিতে পারে না এবং ঔষধের মেয়াদ চলে যায়, তখন পেশেন্ট ব্যথা অনুভব করতে শুরু করে, সাথে রক্তক্ষরণও আবার শুরু হয়।
অতিরিক্ত রক্তক্ষরণ, শারীরিক নির্যাতন এবং শেষ পর্যন্ত সারভাইভ করার ক্ষমতা না থাকায় পেশেন্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তোদের কি একটুও মায়া হলো না মেয়েটার প্রতি? হারামির বাচ্চাগুলো, তোরা কি করে পারলি এমনটা করতে? তোদের কি মা জন্ম দেয় নাই? কেমন করে পারলি একটা ফুটফুটে মেয়ের জীবন ধ্বংস করতে? তোদের এক একটাকে আমি বোঝাবো রক্তের নেশা কাকে বলে। তোদের পুরুষাঙ্গ কেটে কুত্তারা যদি না খাওয়াইছি, আমি পুষ্প আমার বাপের বেটি না। খোদা, সহ্য করার শক্তি দাও খোদা, বলেই কেঁদে যাচ্ছি আমি। আমার পাশে প্রায় পাগলের মতো অবস্থায় বসে আছে আপু ভাইয়াও যেন নির্জীব হয়ে গেছে। কোন সান্ত্বনা দিলে তাদের দুঃখ মিটবে খোদা? কেমন করে তাদের সান্ত্বনা দিব খোদা? এরা যে তাদের একমাত্র কলিজার টুকরাকে হারিয়ে নিঃস্ব খোদা। আমাকে পথ দেখাও খোদা, পথ দেখাও। আমি কেঁদেই যাচ্ছি চিৎকার করে। আশেপাশের লোকজন কেউ কিছু না জেনেও যেন আমাদের সাথে চোখের পানি ঝরাচ্ছে, তেমনি কেউ কেউ উঁকি দিয়ে চলে যাচ্ছে। আর কেউ আছে কি হয়েছে তা জেনে ভিডিও করার ধান্দায়। একটু পর আমার সামনে হাজির হলেন আজিম ভাই। হাঁটু ভেঙে আমার সামনে বসে বললেন, উঠো পুষ্প, তুই অগ্নিশিখা, তোর চোখে এই পানি তো ঝরবে না, ঝরবে শুধু ওই জানোয়ারদের গা থেকে রক্ত। ওঠ, তোকে শক্ত হতে হবে। তুই বুঝিয়ে দিবি নারীরা এক একটা আগুনের ফুলকি, একবার জ্বলে উঠলে তারা জ্বালিয়ে দিতে পারে গোটা বিশ্ব। এমন হাজারো পশুকে তুই হাতের তলানিতে পিষতে পারে। তোকে তো আমি এই ভেঙে পড়া অবস্থায় দেখতে চাই না। তুই পুষ্পশিখা, তোর এক একটা অগ্নিফুলকিতে জ্বালিয়ে দেয় ওই নরপশুদের। উঠ পুষ্প, উঠ। আজিম ভাইয়ের কথায় যেন আমি আমার সংজ্ঞা ফিরে পেলাম। চোখের পানি মুছে হাতে থাকা কাগজটি শক্ত করে বুকে চেপে ধরলাম। শপথ নিলাম, এদের মতো নরপশুদের নরকীয় যন্ত্রণা দিয়ে মৃত্যু দেব আমি পুষ্প। দেশের সমাজের কোনায় কোনায় পৌঁছে দেব ধর্ষণের শাস্তি কতটা ভয়াবহ। মেয়েদের গায়ে হাত দেওয়া তো দূরে থাক, তাদের দিকে তাকাতেও পিশাচদের অন্তর কাঁপবে। এমন হাল করব আমি পুষ্প, ওদের অপেক্ষা কর। হেসে নে শেষ হাসি। তোদের জম হয়ে আসছে আমি পুষ্প। তোদের ওই কলিজায় এত আঘাত করব, মৃত্যুর জন্য হাহাকার করবি। কথা দিচ্ছি আমি পুষ্প, ইনশাল্লাহ। ভাই আমার তো ডর করতেছে, যদি ধৈরা পড়ে যাই। আপনি কইলে অহনি আমি এখান থেকে চলে যাবো। শরীফ, ডরাইস না, ডরাইলেই খেল কতম। যেখানে যেমনে আসস থাক, আর ওইখানে কি হয় আমারে জানাবি। শোন, তোর ডরানোর কোনো কাম নাই, তোর ভাই আছে। এখন খবর কি হইতেছে ওইখানে? ভাই, আফার ভাইয়া একদম ভাঙ্গে পড়ছে। হ্যাগো কেন দিকে এখন হুঁশ নাই। তয় তয় আবার কি? ভাই সানজিদার যে ম্যাডামরা, পুষ্প সেমরিরা মনে হয় ঘাটাঘাটি শুরু করছে। দেখলাম আফার ভাইয়াও ছেড়িডারে চোখে হারাইতেছে। যা কয় হেরা তাই শুনতেছে। ছেড়িডা আঙ্গুর লেগিয়া বিপজ্জনক ভাই। পুষ্প একটা ফুলের নাম শরীফ। মায়াডেরও দেখতে একদম ফুটফুটা ফুলের মতোই লাগে। যদিও চেহারা দেখি নাই, কিন্তু যা দেখছি তাও আগুন ধরাই দিয়ে কলিজাটাই। একেবারে খাসা মাল, যারে কয় ইনটেক। ফুলটার মধু খাইতে না জানি কত স্বাদ লাগবো। বলেই হায়নার মতো লোভতর হাসি হাসে শরীফের ফোনের ওই পাশে থাকা ব্যক্তিটি। আর তার এই কথায় তাল মিলিয়ে জিভ ভিজিয়ে হেসে ওঠে সানজিদাদের বাড়ির দারোয়ান শরীফুল্লাহ ওরফে শরুফ। লোকটি হাসি থামিয়ে আবার বলে ওঠে, তুই এত চিন্তা করিস না, আমারে ধরবো অমন বাপের বেটা এখনও এই পৃথিবীতে জন্মায় নাই। আর ওইটা তো একটা মাইয়া মানুষ মাত্র, ধরলেই ফুলের মতো চিমাইয়া যাইব। আমাকে জুতার বালুরও ছেমড়ি কিছু করতে পারবো না। তোর এই ভাই থাকতে তোরও ডরানোর কোনো কাম নাই। আর যদি দেহ উল্টাপাল্টা কিছু করতেছে, তখন শালির তেজ কমাইতেও আমার সময় লাগবে না। বলেই ফোন কেটে দেয় লোকটা। শরীফ ফোনটা চোখের সামনে এনেই কল লিস্ট থেকে নাম্বারটা ডিলিট করে দেয়। তারপর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মনে মনে বলে ওঠে, পুষ্প ফুলের ঘ্রাণটা না জানি কত সুন্দর হইব রে। ভাইরে কইয়া এই ছেমড়ির একটা ব্যবস্থা করণ লাগবো। কিন্তু এখন চুপ থাক শরীফ, বাঁচলে ওই ফুলের সাথে আরও কচি কচি ফুলেরও ঘ্রাণ পাবি। নিজেকে সতর্ক করে দারোয়ান শরীফ নিজের মুখটাই এমন ভাব ফুটে তোলে যেন তার সানজিদার জন্য দুঃখে বুক ফেটে যাচ্ছে। আহারে,
মাইয়াটা অকালে প্রাণ হারিল রে, এমন ভাব নিয়ে পাহারায় বসে রয়েছে। সানজিদাকে হসপিটাল থেকে এনে কবর দেওয়া হয়। একটি বাবা স্বপ্ন দেখে মেয়েকে মানুষের মতো মানুষ করে ধুমধাম বিয়ে দিবে, মেয়ের কোলে সুখের বন্যা বইয়ে দিবে, কিন্তু সেখানে আজ তাকে মেয়ের খাঁটি কাঁধে বহন করতে হলো। ওই অন্ধকার কবরে চিরকালের মতো শুইয়ে দিয়ে আসতে হলো, যেখানে মেয়েটা অন্ধকার বিন্দুমাত্র সহ্য করতে পারত না। রাতের বেলায়ও লাইট জ্বালিয়ে ঘুমাতো। সেইখানে নিজের নয়নের মণিকে চিরদিনের মতো অন্ধকারে রেখে এলো একজন বাবা। একজন বাবার জন্য হয়তো এর চেয়ে কষ্টের আর কিছুই নেই। আমি সহ সানজিদার মা বাবা বসে আছি যে ঘরটায় সানজিদা ঘুমিয়েছিল, সেই ঘরটায়, যে ঘরটা থেকে ওই পিশাচগুলো তাকে ঘুমন্ত অবস্থায় নিয়ে তাদের খোঁদা মিটিয়েছিল, সেই ঘরটাই। আমাদের সাথে আছে আজিম ভাই। সানজিদার মা কাঁদতে কাঁদতে বলে উঠলেন, জানো পুষ্প, আমার মেয়েটার যখন শেষ মুহূর্তে জ্ঞান এসেছিল, আমি তোমার ভাই দৌড়ে মেয়েটার কাছে যাই। মেয়েটা আমার ওই সাদা বিছানায় ছুঁয়ে কাতরাচ্ছিল। তখন মেয়েটার কষ্ট আমি মা হয়ে সহ্য করতে পারছিলাম না। ওর বাবা পাগলের মতো মা মা করে যাচ্ছিল। মেয়েটা আমার যেখানে সূচের সামান্য আঘাত সহ্য করতে পারতো না, সেখানে নরকষ্ট যন্ত্রণার মাঝে আমরা আমাদের মেয়েকে দেখছিলাম। যেন মেয়েটা শেষ কি বলেছিল, আমার খুব কষ্ট হচ্ছে মা, আমার খুব কষ্ট হচ্ছে, মিশুকে বলো। আমি বাহানা করছিলাম না মা, মা আমার খুব ভয় করছে মা, দেখো মা, কে যেন এসেছে, আমার দিকে হাত বাড়াচ্ছে, বাবা আমাকে নিয়ে যেতে এসেছে, বাবা আমার ভয় করছে আমার। বলতে বলতেই আমার মেয়েটা চুপ হয়ে যায়। আর একবারের জন্য সে শ্বাস নেয়নি। মা কষ্ট হচ্ছে বলে নাই। আমার মাটা তার এই মাকে রেখে চলে গেল। বাবার কোল খালি করে চিরদিনের মতো হারিয়ে গেল। এরপর আপু তার চোখের পানি মুছে আমার হাতটা শক্ত করে ধরে বলে উঠল, পুষ্প বোন রে, তুই আমার মায়ের পেটের বোন নস, তার থেকেও বেশি। তোর কাছে আমার একটাই চাওয়া, যারা আমাদের কোল খালি করলো, আমার মেয়েটারে মৃত্যুর কোলে শুইয়ে দিল, যারা প্রতিনিয়ত মায়ের কোল খালি করে যাচ্ছে, তুই তাদের শাস্তি দিবি। আমার মেয়েটারে তুই ন্যায় পাইয়ে দিবি। প্রতিকার চিৎকারে যেন আকাশ কেঁপে ওঠে এমন ব্যবস্থা করবি। বল পুষ্প, তুই আমার মেয়েটার জন্য, ওই সকল মেয়েদের জন্য এই কাজটা করবি? বল, বল না পুষ্প। আমার মেয়েটারে যে হায়নারা এমন যন্ত্রণা দিল, তুই তাদের ছেড়ে দিবি না, ছাড়বি না, বল। বলে আপু আমার হাত ধরে জোরে চিৎকার করে কেঁদে যাচ্ছেন। আমি আমার হাত ছাড়িয়ে আপুকে বুকে শক্ত করে জড়িয়ে ধরে চোখে পানি মুছে বলে উঠলাম, কথা দিলাম, কথা দিলাম ওদের একটাকে আমি নরকে পাঠাবো, কথা দিলাম। রাত ৩টা। আজিম ভাই তার বাসায় চলে গেলেন, বলে গেলেন সকাল হতেই তিনি চলে আসবেন। সানজিদার বাবা মাকে কোনো রকমে খাইয়ে আমি তাদের রুমে ঘুমন্ত অবস্থায় রেখে এসেছি। আমি বসে আছি সানজিদা যে ঘরটায় শুয়েছিল সেখানটায়। মাকে কল করে বলে দিয়েছি কারো কথায় কান না দিয়ে দরজা বন্ধ করে ঘুমাতে। ভাই কিংবা ভাবি যে যাই বলুক না কেন, কান না দিতে। মা বলেছিল, এই যুদ্ধে তোর জয় নিশ্চিত, লড়ে যা তুই। আমি আল্লাহর দরবারে পড়ে থাকবো তোর ফেরার পথ চেয়ে। মা, মায়ের দোয়া তিনি ফেরাবেন না, আল্লাহ তোর রক্ষা করবে, তোর জয় হবেই হবে। তখন আমার মায়ের জন্য গর্ব হচ্ছিল। তিনি পারতেন আমাকে দোহাই দিয়ে সব কিছু থেকে সরে আসার কসম দিতে, কিন্তু মায়ের এমন সংলাপ আমার মনের জোর আরও বাড়িয়ে দিল। চোখে ঘুম নেই, আগুন জ্বলছে মনে। কে কে করলো এমন? কে হতে পারে এমন কাজ করবে? সানজিদা ঘরে ছিল, যদি বাইরে থাকতো তাহলে বোঝা যেত এর সাথে বাইরের মানুষ জড়িত। সে যেমন ঘুমিয়েছে ঠিক তেমনইভাবে ঘুম থেকে উঠেছে। সুতরাং বাইরের কেউ এখানে আসেনি, আসার সাহস পাবে না। দারোয়ানও তার দায়িত্বে ছিল, ড্রাইভারও ছিল। তার মানে এত পাহারায় বাইরের কোনো অচেনা লোক আসার কোনো সম্ভাবনা নেই তখন। আচ্ছা, তখন আপু কোথায় ছিল? নিজের চোখের সামনে থেকে তার মেয়েকে উঠিয়ে নিয়ে যাবে আর মা হয়ে তিনি দাঁড়িয়ে থাকবেন, এটা কোনোভাবেই সম্ভব না। তার মানে সানজিদা যখন ঘুমাচ্ছিল, আপু হয়তো বাইরে কোথাও ব্যস্ত ছিল, আর এরই সুযোগে নেই জানোয়ারগুলো। কিন্তু দারোয়ান শরীফ এত শক্তপোক্ত একটা লোক, তাকে সরিয়ে বাইরের কেউ সহজে এখানে আসার কথা না। আর এই সময়ে আপু নেই জানার কথা না। তার মানে সে কোনোভাবে জেনেছে আপু নেই, আর তখনই সে ঘরে ঢোকে। লোকটাকে জানালোকে ভাইয়া তার অফিসে ছিল,
তারও এটা জানার কথা নয়। তাহলে কে জানিয়েছে তখন লোকটাকে? এখানের কেউ ছাড়া তো আর অন্য কেউ হবে না। এখানে আছে ড্রাইভার, দারোয়ান, আর কে? না, আর কেউ নেই। যে এই কাজটা করেছে সে খুব সাবধানে সবটা বুঝে করেছে। হয়তো প্ল্যান মাফিক করা, আগে থেকে প্ল্যান ছিল সুযোগ পেলে এমন কিছু করা হবে। এর মানে দাঁড়ায় আপুর না থাকার খবর পেয়ে লোকটা এসেছে, আর তার সাথে হয়তো খবর দেওয়ার মানুষটা মিলেন, নয়তো লোকটার সাথে আরও দুজন এসে এই নৃশংস কাণ্ড ঘটায়। তোরা যারাই এমন অমানবিক কাজ করেছিস, পাতালে থাকলেও তোদের আমি খুঁজে বের করবই। একবার সামনে আয় খালি, তোদের আমি। এসবই ভাবছি আমি। আমার সন্দেহের তালিকায় আছে ড্রাইভার ও দারোয়ান, এবং এদের সাথে মিলিত একজন। কিন্তু যদি এরা এমন করেই থাকে তাহলে ভয়ে পালিয়ে কেন গেল না? তারা কি আসলেই যুক্ত, নাকি এটাও একটা টোপ, যেন তাদের উপর কোনো সন্দেহ না পড়ে? আর ওই লোকটাই বা কে যে এসবের মাস্টার মাইন্ড? কে তুই জানোয়ার? আমার ভাবনার মাঝে ভেসে এলো আজানের সুর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অর্থ আল্লাহ মহান। চুপ করে আল্লাহর ডাকের জবাব দিলাম। হাত তুলে মোনাজাত ধরলাম। হে রব, তুমি তো সব জানো, সব দেখছো। তোমার অদৃশ্য কিছুই নেই, তোমার ক্ষমতা অসীম। হে রব, তুমি আমাকে সাহায্য করো ওই পাপীদের খুঁজে পেতে। এদের শাস্তি ব্যতীত অন্যান্য মা বোনরাও যে সুরক্ষিত নয়। আমাকে তুমি ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও আল্লাহ। আমাকে পথ দেখাও, আমাকে পথ দেখাও। আমিন। উঠে আমার সব সন্দেহের কথা আজিম ভাইকে মেসেজে পাঠিয়ে দিলাম। অনুরোধ করলাম এদের সবার খোঁজ লাগানোর ব্যবস্থা করতে। তারপর চলে গেলাম নামাজ আদায় করতে। 2 সেজদার মাঝে সৃষ্টিকর্তার রহমত চাইলাম, নিজের জন্য ধৈর্য চাইলাম, পাপীদের সামনে আনার আর্তনাদ করলাম তার কাছে। নামাজ শেষে তসবিহ পড়ে মোনাজাতে চোখের পানি ফেললাম। হে আল্লাহ, তুমি সানজিদার আত্মাকে কবরে শান্তিতে রাখো। হে রব, সে তোমার বেহেশতের ফুল, তাকে তুমি জান্নাতুল ফেরদৌস নসিব করো। হে পরওয়ারদিগার, আমাকে সানজিদার প্রতি হওয়া অন্যায়ের জন্য লড়াই করার ক্ষমতা দান করো। আমিন। নামাজ শেষে বসে রইলাম কিছুক্ষণ। মাথাটা বেশ ধরেছে, চোখগুলো যেন বন্ধ হয়ে আসবে। খাটের পাশে বসে মাথাটা একটু বিছিয়ে দিলাম। জানি না ওই অবস্থায় কখন ঘুমিয়ে পড়েছি। ঘুম ভাঙল মোবাইলের রিংটোনের শব্দে। আজিম ভাই কল করেছে। ভাই যা বলল শুনে আমি স্তব্ধ। ভাই এরই মধ্যে গোয়েন্দা এবং লোক লাগিয়ে বের করে ফেলেছেন শয়তানগুলোর একজনকে, আর যার নাম বলল তা যেন আমার বিশ্বাসই হচ্ছে না। এমন একজন লোকও এত ভয়াবহ কাজ করতে পারে? আমি চট করে উঠে গেলাম। ঘাড়টা বেকায়দায় থাকায় বেশ ব্যথা করছে, তাও পাত্তা দিলাম না সেদিকে। বোরকাটা পরে চলে আসতে নিলেই মনে পড়ে আপুর কথা। দৌড়ে তাদের এই খবর জানাতে ছুটে যাই, কিন্তু যাওয়ার পর যা দেখি তাতে আমি আর দারোয়ানের শক্তি খুঁজে পেলাম না। একই ফ্যানের সাথে ঝুলছে আপু আর ভাইয়ার লাশ। না বলেই চিৎকার করে উঠলাম আমি। দৌড়ে গিয়ে ধরলাম দুজনকে। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, নিঃশ্বাসটা যেন আটকে আসছে আমার। কি করব না করব দিশা হারিয়ে ফেললাম। হাত পা ছড়িয়ে কান্না করছি আমি। পারছি না আমি আর নিতে, এই কষ্ট আর সহ্য করতে পারছি না। আমার চোখেরই সামনে 3টা জীবন এইভাবে শেষ হয়ে গেল, আর আমি কিছুই করতে পারলাম না একজনকেও বাঁচাতে। পারলাম না। কাঁদতে কাঁদতে জ্ঞান হারালাম আমি। ভাইজান, কাজ হয়েছে। মায়েরা 2টারে ঝুলাই দিছি। এখন এই ছেড়িটা বাকি, তারপর আর কোনো নাম নিশানা থাকবো না এসবে। শরীফ, তুই আমার রক্তের ভাই নারী, আমার কলিজার ভাই। শালিরে আমি প্রথমে ফুল মনে কইরা ছাইরা দিমু মনে করছিলাম, কিন্তু এ দেখি কাটা। কিন্তু কাটা দিয়ে কাটা ফুটানো এই রহমত ভালো কইরেই জানে আমার একজন লোকরে ধইরা ভুল করছে, বড়ই ভুল করছে। জানের মায় আমি রহমতের মধ্যে তো নাই বলেই বিশ্রীভাবে হাসতে থাকে রহমত নামের লোকটি। আমার পাপের সম্পত্তির মালিকিনী হইবার বহুত স্বাদ ছিল সমীর। এখন কবরে গিয়ে ভোগ করুক সম্পত্তি। আমি আমার বাপের ঘরের প্রথম পোলা হইয়া যা পামো না তা আমার সৎ মায়ের ভাই মাইয়া ভোগ করব। এইটা মাইনা বইয়া থাকুন আমি রহমত কেমনে? এখন সব আমার, সব আমার বলেই বিকট শব্দে হাসতে থাকে সে। সেই সাথে তাল মিলাই শরীফ।
তারপর শরীফ বলে ওঠে, ভাই ছেমরিরে কী করবো কোন একবার? ভাই ভাই মনে হয় ছেমরির লগে যে পোলাডায় আছে না, ওইটা আইতাছে, লগে আরও লোক। আমি আপনারে কল দিতেছি পরে, বলেই কল কেটে দেয় শরীফ। আজিম সহ আরও কিছু লোক এসে দাঁড়ায় গেটের সামনে। তারপর আজিম বলে ওঠে, কি শরীফ ভাই কেমন আছেন? শুনেছি আপনার নাকি খুব ক্ষুধা। আজিমের কথায় এমন কিছু ছিল যাতে ভয় পেয়ে যায় শরীফ। হুট করে দৌড় দেওয়া শুরু করে দেয়, আর তখনই তার পিছনে ধাওয়া করে আজিম সহ বাকিরা। বেশ কতক্ষণ পর ধরে ফেলে তাকে। আজিম বাচ্চা বলেই সোজা পেট বরাবর লাথি মারে শরীফের। এরপর সবাই মিলে মারতে যাবে, তখনই বাধা দেয় আজিম। শরীফের মুখের কাছে গিয়ে বলে ওঠে, তোর মৃত্যু তোর ভাবনা থেকেও কঠিন হবে জেনে রাখ। তারপর তাকে ধরে বেঁধে তিনজন মিলে নিয়ে যায় কোথাও। আজিম চলে যায় বাড়ির ভেতর, আর গিয়ে অবস্থা দেখে তারও মাথা ঘুরে ওঠে। আমি দাঁড়িয়ে আছি সানজিদা ও তার বাবা মায়ের কবরের সামনে। চোখের পানিও শুকিয়ে গেছে আমার। মানুষের লোভ, হিংসা, প্রতিশোধ 2 মিনিটের সুখের জন্য ঝরে গেল তিনটা তাজা প্রাণ। এই মুহূর্তে যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীর সবচেয়ে ভয়ানক জীব কোনটি, তার উত্তর হবে মানুষ। যেখানে সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে উপাধি দিয়েছে, সেখানে এখন তারা নিচু শ্রেণীর জীবকেও হার মানাচ্ছে তাদের পাপাচারের জন্য। প্রতিনিয়তই ঘটে যাচ্ছে ধর্ষণ, খুন, নারী পাচারের মতো সব ঘটনা। পাপ করতে করতে মানুষ ভুলেই যাচ্ছে পরকাল বলেও একটা দুনিয়া আছে। মৃত্যুর পর সেখানে সব কিছুর হিসাব দিতে হবে, যা চিরস্থায়ী। ওই কবরেই শুয়ে আছে সানজিদা। তার বাবা মা আমার চোখের উপর ভাসছে সানজিদার বলা কথাগুলো। মিশু, আমার খুব ব্যথা করছে। তার মায়ের আর্তনাদ ভরা কান্না, তার বাবার কাঁধে মেয়ের লাশের ভার। শক্ত হয়ে উঠল আমার চোখ। পা বাড়ালাম নরপিশাচগুলোর শেষ দেখতে। ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী আগে সানজিদার বাবা মাকে শ্বাস বন্ধ করে মেরে ফেলা হয় এবং আত্মহত্যার মতো করে ফ্যানের সাথে ঝুলিয়ে দেওয়া হয়। খবরটি ইতিমধ্যে পুলিশের কাছে চলে গেছে। তাদের তদন্ত শুরু হয়ে গেছে। উপর মহল থেকে চাপ, মূল সত্য বের করতে হবে যে কোনোভাবে। কোন কোন অফিসার সৎ থেকে যেমন সবটা খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, তো কেউ থানায় বসে ফ্যানের হাওয়া লাগাচ্ছে। নিউজ মাধ্যমগুলোতে এখন শুধু এই একটাই খবর। খবরটি ছড়ানোর পর কেউ ভয়ে আঁতকে উঠছেন, কেউ নিজের সন্তানকে বুকে চেপে ধরছে। এমন একটি মর্মান্তিক ঘটনায় দেশবাসী যেন আতঙ্কে দিন কাটাচ্ছে। সাংবাদিকরা বারবার ছুটে আসছে সানজিদাদের বাসিতে। কেমন করে কি হলো সবটা তাদের পত্রিকায় রসাত্মক করে তোলার প্রতিযোগিতা শুরু হয়েছে। পাড়া প্রতিবেশীরাও তাদের মন্তব্য জানাচ্ছেন নানানভাবে। আমি দাঁড়িয়ে আছি একটি বন্ধ গুদাম ঘরে। আমার সামনে চেয়ারে বাঁধা দুজন ব্যক্তি, একজন দারোয়ান শরীফ, আরেকজন সানজিদাদের বাড়ির দুধ দিয়ে যায় মধ্যবয়স্ক লোকটি। আমার সন্দেহের তালিকায় দারোয়ান থাকলেও কোনোভাবে ছিলেন না এই হতদরিদ্র লোকটি, যে লোক কিনা পেটের দায়ে এত কঠিন সংগ্রাম করে সে এমন একটি ঘৃণিত কাজ করল। অবশ্য যে পশু, সে যে কোনো অবস্থায় পশুই থাকে। মানুষের আকার ধারণ করলেই প্রকৃত মানুষ হয়ে ওঠে যায় না। আফা, আমারে ছাইরা দেন আফা, আমি আর জীবনেও এমন কাম করুম না আফা, আমারে মাইরেন না আফা বলে ভয়ে চিৎকার করছে শরীফ। আমি দেখলাম অন্যজন চোখের পানি ঝরাচ্ছে। আর্তনাদ করতে গিয়েও মনে হলো তার ভয়ে গলা কাঁপছে। আমার পাশে দাঁড়িয়ে আছে আজিম ভাই সহ আরও কয়েকজন বড় ভাই। একটি নড়বড়ে টেবিলের উপর রাখা আছে বেশ কিছু যন্ত্রপাতি। আমি সবার প্রথমে একটা ব্লেড হাতে তুলে নিলাম। তারপর দুজনের দিকে এগিয়ে গিয়ে যে ঠোঁটগুলো দিয়ে তারা আমার সানজিদাকে বাজে স্পর্শ করেছে তা কেটে ফালা করে দিলাম। প্রথম পোজ দেওয়ার সাথে সাথে ফিনকি দিয়ে বেরিয়ে এলো তাজা রক্ত, আর তার সাথে তাদের আর্তনাদ ভরা চিৎকার। সারা ঘরময় তাদের চিৎকারের শব্দ ভারী খেয়ে বারবার আমার কানে শব্দ তুলছিল। তারা যত জোরে চিৎকার করছিল, আমিও যেন তত হিংস্র হয়ে উঠছিলাম। একের পর এক ব্লেডের আঘাত করেই যাচ্ছি আমি। তারপর যখন দেখলাম ঠোঁটগুলো প্রায় ঝুলে পড়ে যাবে, তখন একটা চেয়ারে টেনে তাদের সামনে বসলাম। জিজ্ঞেস করলাম আরেকজন কে। দুজনের কেউই বলছে না আর একজন কে। ভাইকে ইশারা করতেই বড় ভাই এসে দুজনকে বেধড়ক পেটালো। তারপরও তারা মুখ খুলতে নারাজ। এবার আমি একটা নাট
খোলার প্লাগ নিলাম, নিয়ে সবার প্রথমে মধ্যবয়স্ক লোকটার আঙ্গুলের 5টা নখ টেনে তুলে ফেললাম। প্লাগের 2 মাথা দিয়ে প্রতিটা আঙ্গুলে চাপ দেওয়া শুরু করলাম। তার চিৎকার আমার কানে সুরের মতো বাজতে লাগে। আবার আরেক আঙ্গুলে চাপ দিলাম। সে সহ্য করতে না পেরে যখনই কিছু বলতে নিবে তখন শরীফ বলে ওঠে, ওই জানোয়ারের বাচ্চা, মুখ খুলবি তো খাইয়া ফেলামো। আমার যা বোঝার বুঝে গেলাম, মূল হোতা শরীফ। কিন্তু তাহলে এই লোকটা কেন এমন করলো? আমি আমার কাজে লাগিয়ে যাচ্ছিলাম তার উপর। তারপর সে রক্তমাখা ঠোঁট আর ব্যথাতুর কণ্ঠে বলে উঠল, আমারে মাফ করে দেন, আমি হ্যাগো পাল্লায় পইরা এমন কাম করছি, মা মাফ করে দেন আমারে, বলেই কাঁদতে থাকলো সে। হাসি পেল আমার। ক্ষমার কি সত্যি যোগ্যতারা? এই শব্দ শুনে আমার রক্ত আরও জোরে উঠল। চেয়ার থেকে উঠে গিয়ে শক্ত একটি কাঠের স্ট্যাম্প দিয়ে সজোরে একের পর এক আঘাত করে যাচ্ছি আমি। এক পর্যায়ে মাথা ফেটে রক্ত ছিটাতে শুরু করলো আমার গায়েও। এই রক্তও যেন কম লাগলো আমার। হাত পা বাঁধা অবস্থায় তাকে চেয়ার থেকে তুলে নিচে ফেললাম আমি। তারপর যে চোখ দিয়ে সে সবটা দেখে অমন ভয়ানক তাণ্ডব ঘটালো, সেই চোখগুলো গেড়ে দিলাম লম্বা একটি লোহার যন্ত্র দিয়ে। চোখ দুটো ফেটে বেরিয়ে পড়লো আমার সামনে। মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে যাচ্ছে সে। আর তাকে দেখে ভয়ে চিৎকার করে উঠেছে শরীফ। আমি দৌড়ে গিয়ে শরীফের চুল পেছন থেকে টেনে ধরে বললাম, চুপ, একদম চুপ। আমার হাতে রক্ত, আমার গায়ে রক্ত মাখা, চোখের সামনে ছটফট করছে লোকটা। মৃত্যুর জন্য হাহাকার তার। কিন্তু আমি তো এত সহজে তাকে মৃত্যু দিচ্ছি না। সোজা গিয়ে সজোরে লাথি বসালাম তার পুরুষাঙ্গে বরাবর। বারবার লাথি মেরে যাচ্ছি আমি। হাসে গলা কাটা মুরগির মতো কাতরাতে লাগলো। তাকে সোজা মেরে ফেলার আর্তনাদ করে যাচ্ছে চিৎকার করে। আমি দৌড়ে গিয়ে একটা ধারালো ছুরি উঠালাম। তারপর তার বুক বরাবর বসে একের পর এক ছুরিকাঘাত করতে থাকলাম, যতক্ষণ না পর্যন্ত তার কলিজার অংশ বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত। রক্তের বন্যা বয়ে যাচ্ছে ফ্লোরে। লোকটার আহাজারিতেও শান্তি পাচ্ছিলাম না আমি। তাই তো আরও বেশ কয়েকবার আঘাত করলাম তার সারা শরীর এবং বুকের বাম পাশ বরাবর। শরীরের রক্তগুলো ফিনকি দিয়ে পড়ছে আমার উপর। হাত, কালো বোরকা সম্পূর্ণ রক্তে নিমজ্জিত। আজিম ভাই যখন দেখলেন লোকটা আর বেঁচে নেই, তখন আমার হাত ধরে টেনে দাঁড় করালেন আমাকে। শান্ত হতে না পেরে যখন আবারও আঘাত করছিলাম, তখন ভাই চিৎকার দিয়ে থামায় আমাকে। হুঁশ ফিরলে দেখি লোকটা মৃত। আমি রক্তে মাখা খুন করেছি আমি। একজনকে নরকে তার জায়গায় পাঠিয়ে দিয়েছি আমি। তারপর পা বাড়ালাম শরীফের দিকে। সে আমাকে আসতে দেখে চিৎকার করে যাচ্ছে, বলে যাচ্ছে, আফা আমারে মায়ের না, আফা আমারে মায়ের না, আমার ছোট্ট পোলা মাইয়া আছে আফা, আমি না থাকলে হ্যাঁ করে দেখবো কেডায় আফা। শফিকের কথায় তার দিকে তাকালাম আমি। এই পশুগুলোর পরিবারও কি এদের হাতে সুরক্ষিত আছে? আমার তাকানো ছুরি দেখে এগিয়ে আসা দেখে ভয়ে আফা না আফা, আমি তার নাম কইতেছি আফা, হের কথায় আমি এসব পড়ছি আফা। আমার যেন কোনো দিকে হুঁশ নেই। রক্তের নেশা পেয়ে গেছে আমাকে। ছুরি নিয়ে ছুটে গেলাম শফিককে কেটে টুকরো টুকরো করতে, কিন্তু আজিম ভাই বাধা দেয় আমাকে। চেয়ারে বসিয়ে দেয় জোর করে। তারপর শফিকের উদ্দেশ্যে বলে ওঠে, জলদি বল, নয়তো শফিক জানের ভয়ে বলে ওঠে, রহমত ভাই এসবের আসল মাথা। সুমি আফার সৎ ভাই, যারে আমি আফার বাপে মায়ে বাজি করতো দেখে ত্যায্যপুত্র করে ঘর থেকে বাইর করে দিছিল। হে তার প্রতিশোধ লনের লাগিয়া এসব করে। আমার প্রচুর টাহাও দেয় হের লোকে ভিড়নের লাগিয়া। লোভে পড়ে আমি হের কাম শুরু করে দিই। আফাত যখন ওই দিন সানজিদারে ঘুম পাড়াইয়া আমার বইলা মার্কেটে যাই, তখন আমি ভাইরে খবর দিই। ভাই আহে তখন আয়া সানজিদারে ভোগ করে। তারপর আমি লোভ সামলাতে না পাইরা আমি ভাইয়ের লোকে সামিল হই। তখন আয়া পড়ে এই দুধালা প্রতিদিনের মতো দুধ দিতে। হ্যাঁ যখন আমগরে দেখালাই, তখন ভাই প্রথমে হেরে প্রচুর টাহার লোভ দেখাই, তারপর সানজিদার লোভ দেখাই। যখন সে রাজি হয় না, তখন জান কবজ করার হুমকি দিলে হেওয়া আমগর লোকে সামিল হয়। ভাইয়ের উদ্দেশ্য হইল
হ্যাঁ সুমি আফা করে সর্বোচ্চ কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করব। তারপর হেগো সম্পত্তি দখল নেব। আফা ভাই আমি সব কইয়ে দিছি, আমারে ছাইরা দেন এখন। সব শোনার পর আজিমও আর শান্ত থাকতে না পেরে পুষ্পের হাতে ছুরি নিয়ে শফিকের জিভ টেনে শটাং করে কেটে দেয়। রক্তে ভেসে যাচ্ছে শফিকের মুখ থেকে, আ করে চিৎকার করে যাচ্ছে সে। তারপর আজিম ভাই ছুরিটা আমার হাতে দিয়ে সরে দাঁড়ায় সে। এরপর আমি শক্ত হাতে আস্তে আস্তে শফিকের চামড়া কাটতে শুরু করে দিই। শফিক চিৎকার করতেও পারছিল না, জিভ হারিয়ে তার উপর জীবন্ত অবস্থায় গায়ের চামড়া কাটা। নরকীয় যন্ত্রণা চিৎকার করে যাচ্ছে সে। তার চিৎকার যত বাড়ছে হিংস্র হয়ে উঠছি আমি। একের পর এক ছুরিও নানানভাবে তার শরীরের বিভিন্ন অংশে আঘাত করতে থাকি আমি। শেষ পর্যায়ে যখন সে মৃত্যুবরণ করে উঠে দাঁড়াই আমি, বড় একটি ছুরি আর কিছু অস্ত্র নিয়ে রওনা হই রহমত মিয়ার বাড়ি। আজ রাত হতে যাচ্ছে তার জীবনের সবচেয়ে দীর্ঘতম এবং শেষ রাত। কাল সকালে একটি নতুন সূর্য উঠবে, যেখানে এই নরপিশাচীরা আর চোখ দিয়ে এই দুনিয়া দেখবে না, আর কেউ এদের শিকার হবে না। বাইরে ঝড় হচ্ছে, বিদ্যুৎ তার সর্বোচ্চ শক্তি দিয়ে শব্দ তুলে যাচ্ছে। এগিয়ে যাচ্ছি আমি ওই পিশাচের দিকে। রাস্তায় রক্তরা খেলা শুরু করে দিয়েছে। আমার সাথে আছে আজিম ভাই, নিয়ামত ও রায়হান ভাই, রনি ভাই, আর দুজন আছে ওই বদ্ধ ঘরটিতে। ওই দুই পশুর লাশের বাকি ব্যবস্থা করছে তারা। বৃষ্টিতে আমরা ভিজে একাকার। রাত ধারণ করেছে নিস্তব্ধময় ভয়ানক এক রূপ। আমরা এগিয়ে যাচ্ছি, এক একজনের হাতে এক এক অস্ত্র। আজ এই পশুর শেষটা, কাল পৃথিবী চোখ দিয়ে সকলকে দেখব। পৌঁছে গেলাম আমরা তার আস্তানায়। দরজায় নক করতে ভেতর থেকে আওয়াজ এলো, কে? আবার নক করায় আবার আওয়াজ এলো, কে রে এই অসময়? তারপর ঘুম ঘুম চোখে দরজা খুলে রহমত মিয়া। রাতের অন্ধকারে আমাকে দেখে বলে উঠলেন, কে তুই? বৃষ্টির বেগের সাথে আকাশ তার সর্বোচ্চ শক্তি দিয়ে বাজ ফেলল। আমি ছুরিটা শক্ত করে ধরে সোজা তার গলা বরাবর এক কোপ দিয়ে সজোরে চিৎকার দিয়ে বলে উঠলাম, আমি পুষ্প। পরের দিন সকালে দেশে এক প্রকার তাণ্ডব লেগে গেল। নিউজ, সোশ্যাল মিডিয়ার কোনায় কোনায় একটিই খবর। দেশের মানুষ ভিড় করছেন ঢাকার একটি থানায়। মানুষ আশ্চর্য হয়ে শুনছে এই ঘটনা। টিভিতে নিউজে বলছে, গতকাল রাতের শেষ ভাগে কে বা কারা 3টি কাটা লাশ রেখে যায় থানার সামনে। লাশগুলো উদ্ধার করার পর প্রতিটি লাশের ভিতরে পাওয়া যায় একটি একটি করে ছবি। ধারণা করা হচ্ছে এগুলো এই 3টি লাশেরই ছবি। প্রতিটি ডেড বডি এমনভাবে কাটা হয়েছে এবং ঝলসে দেওয়া হয়েছে যে তাদের চেহারা দেখে শনাক্ত করা মুশকিল। প্রতিটি লাশের চোখ তুলে ফেলা হয়েছে, প্রতিটা নখও উঠিয়ে তারপর পায়ের ও হাতের আঙ্গুলগুলো কেটে ফেলা হয়েছে। প্রতিটি লাশের জিভ কাটা। 3টি লাশের মধ্যে 2টি লাশের গায়ে ছুরি দিয়ে আঘাতসহ আরও অন্যান্য আঘাত পাওয়া যায়। অবস্থা খুবই শোচনীয় 2টি লাশের, কিন্তু সবচেয়ে ভয়াবহ হলো 3 নম্বর লাশের। লাশটির পুরুষাঙ্গ কেটে ফেলা হয়েছে। গলায় এতবার ছুরি বসানো হয়েছে যে মাথাটা কোনো মতে লেগে আছে শুধু শরীরের সাথে। এছাড়াও হাত পা এক একটি আলাদা করা শরীর থেকে। পাঁজর কেটে বের করা হয়েছে হৃৎপিণ্ড এবং তার মুখের মধ্যে পাওয়া গেছে। নানান অস্ত্রের মাধ্যমে এই 3 জনকে খুন করা হয়। কে বা কারা করেছে এমন কাজ আর হদিশ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তারা। কিন্তু তারা জানিয়েছে এই লাশগুলোর সাথে তারা পেয়েছে একটি চিঠি, যেখানে বড় বড় অক্ষরে রক্ত দিয়ে লেখা ছিল ধর্ষণ। পুলিশের ভাষ্য মোতাবেক যারা এই কাজ করেছে, হয়তো তারা বর্তমান পরিস্থিতির শিকার হয়ে এই কাজ করেছে। হয়তো ধর্ষণের প্রতিশোধ নিতে এই 3 ব্যক্তিকে নৃশংসভাবে খুন করা হয়েছে। দর্শক, আপনারা সকলে জানেন বর্তমান সময়ে আমাদের সমাজে কী পরিমাণ ধর্ষণ বেড়েছে। কিছুদিন আগেও আমরা শুনতে পেরেছি একটি 7 বছরের শিশুকে প্রাণ দিতে হয়েছে এর জন্য। তারপর পরপর পরিবারটির বাকি সদস্যরাও মৃত্যুবরণ করেন। হয়তো এমনই কোনো পরিবারের কেউ প্রতিশোধ নিতে এই খুনগুলো করেছে। হয়তোবা বলা যেতে পারে ওই 7 বছরের মেয়ের কেউ এমন কাজ করেছে। দর্শক, আমরা জানি না এমন নৃশংস খুনগুলো কারা করেছে, কিন্তু এতটুকু বলতে পারি, এখন ধর্ষকরা সাবধানে থাকবেন। কেননা হয়তো এমন অবস্থা হতে পারে আপনার। এবং সর্বশেষ এই বলে শেষ করছি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সচেতন থাকবেন, সর্বদা চোখ কান খোলা রাখবেন। নিজের সাথে সাথে নিজের পরিবারের প্রত্যেকের নিরাপত্তার দিকটা নজরে রাখবেন। মনে রাখবেন,
সতর্কতা অবলম্বন না করলে ঘটতে পারে চরম দুর্ঘটনা। আমি মানিক, বাংলাদেশ সংবাদ থেকে শেষ করছি আজকের প্রতিবেদনটি। ধন্যবাদ। বন্ধুরা, আজকের গল্পের নাম ধর্ষণ। লিখেছেন রাজিয়া সুলতানা মিষ্টি।